2020 এই সময়ে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। সেই সময়ে অনেকগুলো 222টি এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করেছিলেন। তন্মধ্যে 72 এক্সিকিউটিভ অর্ডার যেটা বাইডেন সরকার সেটাকে রিভার্স করেছেন। তো যেটি হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই স্লোগানের ভিত্তিতেই, এই স্লোগানকে সামনে রেখেই উনি ভোটারদের মন জয় করেছিলেন। বোঝা যাচ্ছে যে আমেরিকানদের কাছে মেইন হচ্ছে যে এই তাদের স্বার্থকে রক্ষা করবে, এবং সেই বিষয়টাই উনার প্রথম এক্সিকিউটিভ অর্ডারগুলোতে স্থান পেয়েছে। বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া কি? এই প্রশাসন কি সংবিধান লঙ্ঘন করছে কি না? আদালতের প্রোটেকশনে যদি না থেকে থাকে তাহলে তাকে বহিষ্কার করা, এটার আতঙ্ক আমাদের কমিউনিটি হতে পারে। বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক হওয়ার কোনো কারণ খুবই ন্যূন। এই পার্টিকুলার ক্ষেত্রে একটা সাধারণ ভীতি আছে কারো কারো মধ্যে, সেই কারণে বাংলাদেশি অধ্যুষিত অনেক এলাকায় হয়তো লোকজনের চালচল একটু কমে গেছে। যেটা চলছে, পরিস্থিতি চলছে, এইটাতে আপনি একটি বাংলাদেশি সংগঠন, বাংলাদেশি আমেরিকানদের সংগঠন, সেইটার প্রেসিডেন্ট, তাদের কি প্রতিক্রিয়া দেখছেন? তাদের কি পরিস্থিতি, ভেতরের পরিস্থিতি কি একটা অনুমান করা যেতে পারে? আমরা অনুমান করতে পারি, কিন্তু বাস্তব অবস্থাটা কি আমাদের সামনে বলবেন? ধন্যবাদ। আপনারা জানেন যে 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড জে ট্রাম্প গত 20শে জানুয়ারি শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পরপর সেদিনেই উনি কয়েক ডজন এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করেছেন, এবং এই এক্সিকিউটিভ অর্ডারগুলোর মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে উনি নির্বাচন ক্যাম্পেইনকালীন সময়ে যেসব প্রতিশ্রুতিগুলো ভোটারদের দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলোর আলোকেই এই কাজগুলো করছেন। এবং ডোনাল্ড ট্রাম্পকে যারা স্টাডি করেন, যেহেতু উনি এর আগেও 2017 থেকে 2020 এই সময়ে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। সেই সময়ে অনেকগুলো 222টি এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করেছিলেন। তন্মধ্যে 72 এক্সিকিউটিভ অর্ডার যেটা বাইডেন সরকার সেটাকে রিভার্স করেছেন। তো যেটি হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই স্লোগানের ভিত্তিতেই, এই স্লোগানকে সামনে রেখেই উনি ভোটারদের মন জয় করেছিলেন। এবং অত্যন্ত সঙ্গতভাবে বলা যায় যে গত বাইডেন প্রশাসনের যে ইমিগ্রেশন নীতি, সেই ইমিগ্রেশন নীতিটা অনেকটা শিথিল ছিল। এবং শুধু তাই নয়, যখন মাইগ্রেন্টরা এই দেশে এসেছে তাদেরকে যেভাবে হাউজিং এর ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে যেভাবে দেখাশোনার ব্যবস্থা করা হয়েছে, আমেরিকান পিপল সেটিকে লাইক করেনি। তার ফলশ্রুতিতেই এবার যে কংগ্রেস হাউস, কংগ্রেস, সেনেট এবং পপুলার ভোট, কংগ্রেসের 435টি আসনের মধ্যে বর্তমানে ডেমোক্রেটরা 214 এবং রিপাবলিকানদের সেখানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে 219, এবং সেনেটে 100টি আসনের মধ্যে 53টি আসন পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে রয়েছে। এবং প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগে যে পরিমাণ ভোট পেয়েছিলেন তার চাইতে অনেক বেশি পপুলার ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছেন। সর্বতভাবে বলা যায় যে ওনার যে নির্বাচনী এজেন্ডা ছিল, এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এবং যে ইমিগ্রেশন নীতি এবং ইমিগ্রেন্টদের সাথে বাইডেন প্রশাসনের যেই ব্যবহার এবং শিথিলতা, এই জিনিসগুলো যে তাকে ক্ষমতায় আনার জন্য সহায়ক হয়েছে সেই জিনিসটি বলাই যায়। যদিও আমরা যদি আমেরিকার ইতিহাস পর্যালোচনা করি, উনি নিজে একজন ক্রিমিনাল অফেন্সের হয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আমেরিকানদের কাছে মেইন হচ্ছে যে এই তাদের স্বার্থকে রক্ষা করবে, এবং সেই বিষয়টাই উনার প্রথম এক্সিকিউটিভ অর্ডারগুলোতে স্থান পেয়েছে। বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া কি? অ্যাজ এ বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট, আপনিই বা কি বলবেন? কমিউনিটির প্রতিক্রিয়া অবশ্যই, কারণ হচ্ছে যে আমরা ইমিগ্রেন্ট, বাংলাদেশ থেকে এসেছি,
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ইমিগ্রেন্ট হয়ে পৃথিবীর মানুষগুলো এখানে এসছে, এবং সেই হিসাবে আমরা ন্যাচারালাইজড সিটিজেন। ফলে সারা পৃথিবীর ইমিগ্রেন্ট কমিউনিটি আতঙ্কিত, শুধু বাংলাদেশি নয়। তো বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে যেখানে শুধু কেবল সিটিজেনরা যে আসে তা নয়, সেখানে ইমিগ্রেন্ট হয়ে আসে ন্যাচারালাইজড হওয়ার জন্য। এছাড়া H1 ভিসা, B2 ভিসা, পলিটিক্যাল অ্যাসাইলাম, দেয়ার আর সো মেনি ক্যাটাগরি, R1 ভিসা, এই ধরনের বিভিন্ন ভিসাতেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে, এবং বাংলাদেশটাও সেটার ব্যতিক্রম নয়। ফলে বর্তমান যে পরিস্থিতি, এতে প্রথম যেটা অনুমান করা হচ্ছে, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে অথবা ক্রিমিনাল ইস্যুর সাথে কেউ জড়িত, তাদেরকেই প্রথমে টার্গেট করা হবে বলে এখানেও প্রতীয়মান হচ্ছে। যদিও এই পর্যন্ত কোনো বাংলাদেশি ডিপোর্টেড হয়েছে কিনা সঠিক তথ্য কিন্তু আমি চেক করে দেখেছি কারো কাছে নাই এই পর্যন্ত। আজ 1 সপ্তাহের বেশি সময় হলো, কিন্তু আতঙ্ক তো মানুষের মধ্যে আছে। যেমন বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য দেখা যায় যে প্যারেন্টসরা ভয় পাচ্ছে বের হতে, এবং বাজার করতে যাবে সেখানেও ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশি অধ্যুষিত যেসব এলাকাগুলো, আমি নিউ ইয়র্কের কথা বলি, যেমন নিউ ইয়র্কের ব্রনসে আছে, নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইট অত্যন্ত পপুলার এরিয়া, হিল সাইড, ওজন পার্ক, ওইসব এলাকাগুলোতে ঘুরে দেখা গিয়েছে যে আগের চাইতে মানুষের যে চলাচল আগের চাইতে অত্যন্ত কম। এই প্রশাসন কি সংবিধান লঙ্ঘন করছে কি না, আমি কতগুলো সংবিধানের উল্লেখ করি। এখানে বলা হয়েছে যে আমেরিকা যারা থাকে, মানে তাদের ইমিগ্রেন্ট হইতে পারে, তাদের নাগরিকত্ব কি সেটা বিবেচনায় না নিয়েই তাদের লিগ্যাল স্ট্যাটাস কি, এগুলো বিবেচনা নিয়ে বা না নিয়ে তারা যে সকল অধিকার পেতে পারে, 14th অ্যামেন্ডমেন্ট, ইকুয়াল প্রোটেকশন অ্যান্ড ডিউ প্রসেস, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড রিলিজন পেতে পারে, 4th অ্যামেন্ডমেন্ট, প্রোটেকশন এগেনস্ট আনরিজনেবল সার্চেস অ্যান্ড সিজার্স, অর্থাৎ যৌক্তিক কারণ ছাড়া, ওয়ারেন্ট ছাড়া কাউকে তল্লাশি কারো বাড়িতে গ্রেপ্তার ইত্যাদি করা যাবে না। এবং তাকে 5th অ্যামেন্ডমেন্ট, যেটা অনেকে নিয়ে থাকেন, আমরা বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেও নিতে দেখেছি, রাইট, ওই যে জানুয়ারি 6-এর ওই সময়, বা তার সাঙ্গপাঙ্গদের দেখেছি। প্রোটেকশন এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, রাইট টু লিগ্যাল কাউন্সিল, রাইট, এটা এরকম আছে, অনেকেই আছে। এখন এটা কি সংবিধান লঙ্ঘন বলবেন না যে কাজটা চলছে? কোন কাজটা নিয়ে সংবিধান লঙ্ঘন হয়নি বা হয়েছে সেটা স্পেসিফাই প্রশ্ন করলে বুঝতে পারতাম। যেটা হচ্ছে যে আমি প্রশ্ন করে ফেলি, যেভাবে মাস ডেপোর্টেশন করা হচ্ছে, লোকজনকে সামরিক প্লেনে করে দেশের বাইরে পাঠানো হচ্ছে, সেইটার কথা বলছি। হ্যাঁ, সেটার কথা হচ্ছে যে অবৈধভাবে যদি কোনো লোক থাকে, তার প্রতি যে কোনো একটা সরকার মহানুভবতা দেখাতে পারে, শৈথিল্য দেখাতে পারে, উদারতা দেখাতে পারে, এইটা একটা। কিন্তু উদারতা না দেখিয়ে যদি তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত না হয়, সেটা আইনের লঙ্ঘন বলে হবে না, যদি না তারা আদালতের প্রোটেকশনে থাকে। যে আদালত তাদেরকে বলেছে, তারা তাদের বক্তব্য আবার পেশ করার সুযোগ দিয়েছে, আরেকটা ডেট দিয়েছে, তাদেরকে মানে জামিন দিয়েছে, তাদেরকে বহিষ্কারের আদেশ দেয়নি। এই ধরনের যাদের ব্যাপার আছে, যাদের রক্ষা কবচ আদালত দিয়েছেন, তারা যদি সেইটা ভায়োলেট করে, যে আদালতের রক্ষা কবচ সত্ত্বেও কাউকে আদালত তাকে দিয়েছে, তাকে জামিন দেওয়া হয়েছে, তিনি অবৈধভাবে এক ব্যক্তি আছেন, তাকে বিদেশে মানে ওগুলা অগ্রাহ্য করে পাঠিয়ে দেওয়া হলে, সেটা এরকম যে হচ্ছে না বা হবে না তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু স্পেসিফিক্যালি সেটা না হওয়া পর্যন্ত মানে ম্যাসিভ ওয়েতে উনি যদি বহিষ্কারও করে থাকেন, সেটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যারা অবৈধভাবে আসে তাদেরকে সাধারণভাবে, এবং যাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ আছে, তারা অপরাধ করেছে, অপরাধ মানে গুরুতর কোনো অপরাধ, তার ভিতরে একটা ড্রাইভিং লাইসেন্সে সাধারণ একদিন মানে দ্রুত বেগে গেছে, এর চাইতে বড় কথা কাউকে হিট করেছে,
অন্যান্য কিছু ভঙ্গ করেছে, অন্য কাউকে আঘাত করেছে, খুন করেছে, জখম করেছে, আহত করেছে, এই ধরনের যে কাণ্ড মানে দুর্নীতিমূলক কার্যকলাপে অসদাচরণ লিপ্ত ছিল, সেই ধরনের কোনো না থাকলে, মোট কথা হচ্ছে আদালতের প্রটেকশনে যদি না থেকে থাকে, তাহলে তাকে বহিষ্কার করা, এটার আতঙ্ক আমাদের কমিউনিটি হতে পারে যদি কোনো লোক সেই রকম অসুবিধার মধ্যে, সেই রকম ব্যত্যয়ের মধ্যে থাকেন। কিন্তু আদারওয়াইজ যে কোনো দেশে নমনীয়তা অনুসরণ করা বা না করা সেই দেশের এখতিয়ারের উপর নির্ভর করে। প্রেসিডেন্ট ট্রাম্প আগের বারও যখন ক্ষমতায় এসেছিলেন তিনি এই ধরনের কথা বলেছেন, তিনি অতটা কঠোর হননি। এবারে তিনি মূলত ইমিগ্রেশনের কথা বলেই সবচেয়ে বড় কারণ তিনি এবারে জিতেছেন ইমিগ্রেশনের ব্যাপারটা, তিনি কড়া করবেন এবং আমেরিকা 1,10,00,000 থেকে 1,30,00,000 মতো অবৈধ লোক আসতে বলে মানে নানা হিসাবে প্রকাশ পায়। এদেরকে তিনি সামরি বহিষ্কার করবেন, তাদের বিরুদ্ধে দরকার হলে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন। কলম্বিয়ার কথা আপনি যেটা উল্লেখ করলাম, কলম্বিয়ার 1 লাখের কম অবৈধ লোক যুক্তরাষ্ট্রে আসে বলে হিসাব করা হয়, এবং সবচেয়ে বেশি যে সমস্ত দেশের অবৈধ লোক যুক্তরাষ্ট্রে আছে, কলম্বিয়া তার মধ্যে গৌণ একটা অবস্থানে আছে। যাই হোক, কিন্তু তাদেরকে সামরিক বিমানে করে সেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই দেশ সরকার বলল যে আমরা সামরিক বিমানে পাঠালে নেব না, কারণ ব্রাজিলের কিছু লোককে ব্রাজিলের পাঠানো হয়েছিল এবং তাদেরকে হাত পা ডান্ডা বেড়ি পরানো অবস্থায় পাঠানো হয়েছে। বলছে যে ওটা অবমাননাকর, তাদেরকে খেতে দেওয়া হয়নি এবং তাদেরকে বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়নি, এই সমস্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছেন। কিন্তু যুক্তরাষ্ট্র, যেটা আপনি বলেছেন, একটা মেজর পাওয়ারের চাপের মুখে তাদেরকে নতি স্বীকার করতে হয়েছে, তারা এখন নিতে রাজি হয়েছে। যাই হোক, নতুবা তাদের দেশের পণ্য আদান প্রদানে বিরাট অসুবিধা হয়ে যেত, তারা ভয়ঙ্কর অসুবিধার সম্মুখীন হতো। ফলে মোট কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আর অনেক নীতিতেই অনেকে লিবারেল হিসাবে আপনি আমরা অনেক ক্ষুব্ধ হতে পারি, কিন্তু কথা হচ্ছে যতক্ষণ না তিনি আইনের বরখেলাপ করছেন, আইন ভঙ্গ না করছেন। আর সিটিজেনশিপের যেটা কথা হচ্ছে সেইটা আরেক ব্যাপার। এই যে যুক্তরাষ্ট্রে এসে যে কোনো লোক টুরিস্ট ভিসা আসলো, কোনো লোক হয়তো যুক্তরাষ্ট্রে তার সন্তান নাগরিকত্ব লাভ করুক এই জন্য প্রেগনেন্ট স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসলো, বা প্রেগনেন্ট এক মহিলা যুক্তরাষ্ট্রে আসলেন, এখানকার হাসপাতালে তার বাচ্চা হলো, সেই যুক্তরাষ্ট্র অটোমেটিক সিটিজেনশিপ পেয়ে গেল। এটা এতদিন বহাল ছিল যে এই দেশে যারাই জন্মগ্রহণ করবে সে মানে একেবারে অটোমেটিক এই দেশের নাগরিক। এটা এখন উনি বলছেন যে না, এটা হবে না। উনি নির্দেশ দেওয়ার সাথে সাথে এটা হবে না এটা বলছেন, কিন্তু এমন না যে উনি নির্দেশ দিচ্ছেন, এটা উনি মানে এটার অনুসরণ করার কথা বলেছিলেন, কিন্তু এক আদালতে সেটা চ্যালেঞ্জ করার পরে আদালত অলরেডি এটা স্থগিতাদেশ দিয়েছে। এই একটা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক হওয়ার কোনো মানে কারণ খুবই ন্যূন এই পার্টিকুলার ক্ষেত্রে। সেটা হচ্ছে যারা এই দেশে একটা শিশু, সেই কয়জন আছে বাংলাদেশের যে 25, 30, 40 বছর আগে দেশে জন্মগ্রহণ করেছে, তার এখন নাগরিকত্ব নিয়ে সংশয়ের ব্যাপার, সে বিরাট বিপদে পড়েছে। বাংলাদেশিরা আসা শুরু করেছে হয়তো 60-এর দশক থেকে, বেশিরভাগ এসেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ওভারওয়েলমিং মেজরিটি 80-র দশকের শেষ দিকে, 90-র দশকে এসছে। ফলে সেই সময়ে পরবর্তী সময়ে 20-25 বছর আগে এসে জন্মগ্রহণ করছে, ওই রকম যদি ফিগার খুবই সামান্য, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। নতুন করে এইটা নতুনদের ক্ষেত্রে এটা উনি আদেশ জারি করছেন। ফলে ওই একটা। আরেকটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, সেটা হচ্ছে তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের পক্ষে ক্ষতিমূলক, যেটা আমি এই সত্য কথা বললেও সেটা আমার মানে ডিফেন্সকে দুর্বল করে ফেলতে পারে, এই কারণে আমি ওটা কথা বলবো না। এইটা তো উনি মানে ভঙ্গ করছেন বলে মনে হচ্ছে না। ওনার কাউকে বাধ্য করা যেতে পারে না, সেই রকম কোন এক্সিকিউটিভ অর্ডার উনি ইস্যু করেন না, এবং আদালতও সেটা গ্রহণ করবে বলে আমার মনে হয় না। যে একজনকে আদালতে নিল, সে বললো যে না, আমি কোনো জবানবন্দি দেব না, কারণ আমি জবানবন্দি দিলে আমার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই ইস্যুটা এখনো আসেনি। ফলে আমার মনে হয় না মানে খুব
কিছু আতঙ্ক আছে, এটা ঠিক। আরেকটা কারণে আতঙ্ক আছে, আমাদের নিজেদের দোষর কিছু লোক, আপনি নিজেও জানেন সেরকম ঘটনা বাড়াবাড়ি করে বলেছে আমাদের বিপুল সংখ্যক লোক দেশে অবৈধ আছে। আসলে এটা একেবারে ভুয়া কথা, খুব সামান্য অল্প সংখ্যক লোক আছে। কিন্তু কথা হচ্ছে এই ধরনের ওই পাইকারি হারে বহিষ্কার করার অভিযান চালু হওয়ার কারণে জেনুইন যারা আছে তাদেরও অনেকের হয়তো কাগজপত্র অনেকের ঠিক থাকে না, অনেকের কাগজপত্র ঠিক থাকে না, অনেকের ওই যে গ্রিন কার্ড হোল্ডার বৈধ নাগরিক দেশের, এই গ্রিন কার্ডের মানে হয়তো রিনিউয়ালের মেয়াদ সে খেয়াল করে নেই, এই রিনিউয়ালের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন করে নি এইটা হতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, ফলে জেনুইন লোক অনেক সময় আতঙ্কে থাকে। এইটা হচ্ছে কথা। আই হোপ মানে খুব সামান্য সংখ্যক লোক আছে, এই নিয়ে খুব মাথা ঘামানোর কথা নেই। কিন্তু আমাদের মাননীয় আলোচক যেটা বলেছেন, একটা সাধারণ ভীতি আছে কারো কারোর মধ্যে, সেই কারণে বাংলাদেশে অধ্যুষিত অনেক এলাকায় হয়তো লোকজনের চলাচল একটু কমে গেছে। কিন্তু এদিকেই এটা দুটা কারণ আছে। এখন থেকে প্রায় 30-35 কতিপয় দুষ্কৃতকারী বাংলাদেশি আমেরিকান এই কিছু অবৈধ লোক সম্পর্কে ইমিগ্রেশন অথরিটিকে জানিয়ে দিয়েছিল। এই সাম্প্রতিক কালে দুই একজন এই ধরনের মানে অর্বাচীন ব্যক্তি উল্টো পাল্টা কথা বলে বাংলাদেশের ভয়ের কারণ বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি কাগজপত্র ঠিক রাখা উচিত, ঠিক রাখলে এবং লয়ারের সাথে আলোচনা করে রাখা উচিত আগে থেকে, যাদের সমস্যা হতে পারে বলে যারা আশঙ্কা মনে করছেন। আমার মনে হয় খুব বেশি সংখ্যক ক্ষতিগ্রস্ত হবে না। একটা সাধারণ ভাবে সকলের ভিতরে, ব্যাপক লোকের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ার মতো কোনো জেনুইন কারণ আছে বলে আমি মনে করি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।